প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের মাই টিভির নিয়মিত আয়োজন স্টার গসিপে। আমি শান্তা জাহান আজ আপনাদের প্রিয় একজন তারকাকে নিয়ে হাজির হয়ে গেছি, যাকে নিয়ে গসিপ হবে, তবে তার গসিপ তার সাথেই করব। তো চলুন পরিচিত হয়ে নিয়ে। আমাদের সাথে রয়েছে আমাদের জনপ্রিয় অভিনেতা, চিত্রনায়ক এক কথায় আমি যাকে বলবো, আর কেউ নন, প্রিয় শ্যামল মাওলা। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? খুব ভালো। দীর্ঘদিন যাবৎ কাজ করছে, মঞ্চ থেকে যাত্রাটা শুরু হলো, টেলিভিশনে একাধারে কাজ করে গেল, এবং আমি বলবো একচেটিয়া দাপিয়ে বেড়ানোর যে একটা ব্যাপার থাকে, যে কিছু চরিত্র শ্যামল মাওলাকে ছাড়া ভাবাই যায় না। এটা কি শ্যামল মাওলা আসলে নিজে আর্ন করে নিয়েছে, নাকি এক কথায় যদি বলি পরিচালকদের সাথে খুব ভালো খাতির, খুব ভালো সম্পর্ক, এ কারণে শ্যামল মাওলাকে দিয়ে কাজ করে? আমি ফিল করি যে আমাকে কেউ বোধহয় পছন্দ করে না, সবাই বোধহয় বাধ্য হয়ে নেয়, এরকমটা ফিল করি। বাট আমি শিওর যে সবাই আমাকে পছন্দ করে, সবাই আমাকে ভালোবাসে। তো আমি ফিল করি যে সবাই বোধহয় বাধ্য হয়ে নেয়, আমাকে ঠিক পছন্দ করে না। কিন্তু আমি তো কাউকে প্যারা দিই না, আমি তো হয়তো কারোর সাথে আড্ডা দিই না, কারোর সাথে দেখা হয় না কাজ ছাড়া, তারপরও কেন নিবে আমি ঠিক জানি না। তাদের সাথে ওঠা বসা কম, কিন্তু কাজ, শুধু কাজ, হয়তো আর্ন করেছি, আমি এইটুকু বলবো। এটা নিজের আত্মবিশ্বাস। এই যে বললে যে দেখা হয় না, আড্ডা দেওয়া হয় না, তোমার কি মনে হয় একজন আর্টিস্টের মানে কাজ করতে গেলে এই সবার সাথে নিয়মিত মানে রুটিন করে দেখা করা, অনেক বেশি আড্ডা দেয়া, হাই হ্যালো রাখা, মানে যেটাকে আমরা বলি পিয়ার মেনটেন করা, এটা খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি সেদিক থেকে আমি খুবই দুর্বল, মানে সেই যোগ্যতা আমার কম, আমি সেটা স্বীকার করি। কিন্তু আমি আবার ফিল করি যে মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষের সাথে এত ঘন্টা কাজ করার পরে আমি যখন বাসায় আড্ডাটা দিব, তারপরও মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষদের সাথে আবারও যদি আড্ডা দিই, তো তখন একটু বোর লাগে। তখন মনে হয় যে ইন্ডাস্ট্রির বাইরের কে আছে, তার সাথে একটু আড্ডা দিই, অন্য বিষয় নিয়ে আলোচনা করি, অন্য বিষয় নিয়ে কথা বলি, দুনিয়া সম্পর্কে জানি, এগুলো মনে হয়। কাজটা যদি তুমি জানো, তাহলে ইন্ডাস্ট্রির মানুষ তোমাকে ডেকে নেবেই, কাজ আসবেই। আমি তো এই বিশ্বাসেই বড় হয়েছি। মানে যদি আমার যে বিজনেস, সেই বিজনেসটা যদি আমি ঠিকঠাক বুঝি, ঠিকঠাক সার্ভ করি, তাহলে আমার এই বিজনেস কেউ আটকাতে পারবে না। সুমন আনোয়ারের রোদ বৃষ্টির শহরে দিয়ে যাত্রাটা শুরু হলো, এবং আমি বলবো সুমন আনোয়ারের মতো একজন পরীক্ষিত নির্মাতা, তাকে দিয়ে যখন যাত্রাটা শুরু হয়, এবং এই প্রজন্মের একদম তরুণ নির্মাতা যারা রয়েছে তাদের সাথেও কাজ করা হচ্ছে, বোঝাপড়াটা আসলে কেমন হয়? তরুণদের সাথে কাজ করতে গিয়ে কি কখনো ফিল হয় যে বড়দের মতো আচরণ হচ্ছে না, বা বড়দের মতো আচরণ বলবো না, মানে নির্মাতাদের যে একটা ব্যাপার থাকে গাইড করার বা ডিরেক্ট করার, একদম তরুণদের সাথে কাজ করতে গিয়ে কি সেই ব্যাপারটা পাওয়া যায়, নাকি রিকোয়েস্ট করে শ্যামল ভাই এটা একটু এইভাবে বলেন? না, মিক্সড। যারা কাজ ভালো বোঝে তারা ঠিকঠাক মতোই বোঝে, এবং তরুণ হোক পুরাতন হোক, যেই হোক, কাজ যে বোঝে তার কথাতেই বোঝা যায় যে সে কাজ বোঝে এবং সে ঠিকঠাক গাইডটা করতে পারে। আবার যারা একটু কম বোঝে অথবা কাজ করতে করতে বুঝে যাবে, এরকমটাও আছে। তো তখন হয়তো একটু সাপোর্ট দেয়া লাগে, যে কি দরকার, কিভাবে কি করলে ভালো হয়, তখন এই বুদ্ধি পরামর্শ একটু নেয় বা দেই, সেটাতে অসুবিধা নেই। কিন্তু মিক্সড, সব জায়গাতেই মিক্সড। খুব রিসেন্টলি বেশ কিছু কাজ আমরা দেখলাম তুমি ব্যাক টু ব্যাক করছো, তার মধ্যে রনক রিপন একজন, যার সাথে মনে হয়েছে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। মানে কাজ তো চলছেই, তারপরে পরবর্তী কাজ নিয়েও আবার প্ল্যান হয়। তো এটা কি ডিরেক্টরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য এমন হচ্ছে, নাকি আসলে চরিত্রগুলোই এমন থাকে যে রনক রিপনই তোমাকে নিতে, আমি বলবো এক কথায় বাধ্য, যে না শ্যামল ছাড়া এটা কেউ পারবে না? দুটোই হয়, মানে চরিত্রের প্রয়োজনীয় হয়, আবার বন্ধুত্বের প্রয়োজনীয় হয়। মানে রনকদার সাথে তো আমার মানে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং, সে বোঝে আমাকে, আমিও তাকে বুঝি। তো সেই জায়গা থেকে কাজগুলো প্ল্যান করে করা হচ্ছে আর কি। একদম ছোটবেলা থেকে এই যে ক্রিকেট, তারপরে মঞ্চ, নাটক, অভিনয়, পাপেট্রিতে ছিলে, এই যে তারপরে যাত্রাটা শুরু, মানে বাবাদের তো অনেক স্বপ্ন থাকে তাদের ছেলেদেরকে নিয়ে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, আর্মিতে যাবে। আঙ্কেলের স্বপ্ন কি ছিল, আর তুমি সেই স্বপ্ন পূরণ মানে করার পথে কি হেঁটেছো, নাকি নিজের স্বপ্নই বাস্তবায়ন করেছো? বাবা কখনোই তার স্বপ্নের কথা বলতো না, আমাকে দিয়ে সে কি বানাতে চায়। কিন্তু বাবা আমাকে নিয়ে রিহার্সাল করতে যেত, আমাকে দিয়ে শো করাতো, বাবাও করতো।
বাবাও রিহার্সাল করতো। বাবা মানে জ্ঞান হওয়ার পর থেকেই বাবাকে রিহার্সাল করতে দেখতাম, থিয়েটার করতে দেখতাম, শো করতে দেখতাম। তো সেই জায়গায় ছোটবেলা থেকে বাবার হাত ধরে আমিও স্টার্ট করি। তার মানে এটা তো তোমার রক্তে আছে বলা যায়, হ্যাঁ অবশ্যই রক্তে আছে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমি বড় হয়ে কি হব সেটা কখনোই বাবা আমার উপর চেপে দেননি। তো মানে সবসময় আমার যেমন পথনাটকের শো থাকতো ছোটবেলায়, যে সময় আমার আসলে পড়াশোনার টাইম, প্রতি সপ্তাহে মানুষ এক্সামের জন্য পড়াশোনা করছে আর আমি হচ্ছে শো এর জন্য প্রস্তুতি নিচ্ছি পড়াশোনার পাশাপাশি। তো এইভাবেই জীবন ছোটবেলা থেকে মানে বেড়ে ওঠা। তো আমি কি হব বড় হয়ে সেই ধরনের কোনো মানে চাপ ছিল না আমার মধ্যে। তো আমি অ্যাক্টরই হব না অন্য কিছু হব সেটা আমার উপর ছেড়ে দিয়েছিল। তো আমি ফাইনালি অ্যাক্টর হয়েছি, বা আমি জানি না কতটুকু পেরেছি। বাবা বেঁচে থাকলে হয়তো বুঝতো কতটুকু পেরেছি। 12 সালে বাবা চলে যায়, তখন আমি আসলে ছোট ছোট অ্যাক্টিং করা শুরু করি, ওই অবস্থায় দেখে চলে যায়। গসিপ নামটা শুনলি কেমন লাগে, তাই না? ওয়ার্ডটার মধ্যেই ব্যাপারটা। আমি খুবই কাঁচা, তুমি আমাকে হেল্প করো গসিপ করার। চলো আমরা একটু বিচিং করি, ঠিক আছে? প্রথম বিচিং এর প্রসঙ্গ যদি জানতে হয়, তোমার নিজের সম্পর্কেই জানবো। সেটা হচ্ছে তোমাকে তোমার কো-আর্টিস্টরা তোমার পেছনে কি বলে ডাকে, যেটা তুমি জানো কিন্তু তুমি বুঝতে দাও না। আমাকে নিয়ে কোনো গসিপ নেই। এটা আমার সবচেয়ে বড় গসিপ, যে তোমাকে নিয়ে কোনো গসিপ নেই। নেই মানে আমি সবার সাথেই ভালো, তো আমাকে নিয়ে গসিপ করার সুযোগই নেই। আচ্ছা, পিছনে মুডি, কম কথা বলে, বেশি ভাব নেয়। হ্যাঁ এইটা ঠিক যে সবার ধারণা আমি খুব রাগী, প্রচন্ড রাগ আমার, কিন্তু তারা কাজ করতে এসে তারা ভুল বোঝে যে আমার আসলে কোনো রাগ নেই, বা আমি প্রচন্ড রাগী না। এইটা হতে পারে। অনেকে হয়তো ভাবে যে আচ্ছা যে আমার বোধহয় বেশি আড্ডা টাড্ডা দেয় না, কথা বলে না, বাট আমি তো দেখি যে তুমি যেখানে থাকো ওই টিমটাকে তুমি অলওয়েজ ওন করো। আমি জানি না, এটা হয়তো আমার মানে বিল্ট ইন আছে, মধ্যমণি হয়ে যাওয়া, নিয়ে নেওয়ার বিষয়টা, সবার মধ্য মানে সবার পছন্দের হয়ে যাওয়া, এইটা আমার মধ্যে আছে। আমি সবার পছন্দের হয়ে যেতে পারি খুব সহজেই, কাছেরও হয়ে যেতে পারি। এখন যেমন এই সেদিন আমরা খেললাম, খেলার মধ্যে আমাদের যে প্লেয়ার ছিল আরো যারা, তাদের সাথে এতই ভালো সম্পর্ক যে এখন রেগুলার আড্ডা দিই ওদের সাথে। মানে এই যে কাজের বাইরেও কিছু মানুষদের সাথে যে আড্ডা দিয়ে মজা আছে, সেটা কিন্তু খেলার মাঠের মানুষগুলো, সো সেটাই এখন হচ্ছে। ওই সেটাই সেভাবেই চলে আর কি। ওকে, এমন কি কখনো হয়েছে যে তুমি কাউকে নিয়ে গসিপ করছো, হঠাৎ করে তাকিয়ে দেখলে সেই মানুষটা পেছনে এসে দাঁড়িয়ে আছে? এরকম তো প্রায়ই হয়, এটাই তো জীবন। এরকম প্রায়ই হয়, কিন্তু আমি গসিপ খুব একটা করি না, করতে পছন্দও করি না। আমি নিজের চোখে না যেটা দেখি সেটা আমি বিশ্বাস করি না। আমি যতই আমার কানে যেই বলুক না কেন, আমি নিজের চোখে না দেখা পর্যন্ত সেটা বিশ্বাস করি না। শুনি, সেটা একটা পাশ থেকে শুনি, কারণ যে কোনো জিনিসেরই দুইটা পাশ থাকে, তো দুইটা পাশ শুনে আসলে মানে জাজ করা উচিত যে কোনো কিছু। মানে একটা পাশ শুনেই খুব হাইপার হয়ে গেলাম, দেন একটা ডিসিশন নিয়ে নিলাম, এই ব্যাপারটা করো না। এটা কি মানে তুমি এখন এনাফ ম্যাচিউরড এই জন্য, নাকি অল্প বয়স থেকে এই ব্যাপারটা? জীবন থেকে শিক্ষা নিয়ে আমি আসলে এরকম হয়ে গেছি। সো এনাফ ম্যাচিউরড কিনা জানি না, কিন্তু আমি আমার জীবনের শিক্ষা থেকেই তো মানুষ ভুল থেকেই তো শুধরে নেয়, আমি ওভাবে শুধরে নেই। ওকে, আমরা সবসময় দেখি যে মুভি করতে গেলে বা ধারাবাহিক করতে গেলে নায়িকার সাথে নায়কের খুব ভালো একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, আবার সেটা নিয়ে খুব গসিপও হয়, লেখালেখিও হয়। বাট আমি ব্যক্তিগত জীবনের খুব একটা বেশি গসিপ বা লেখালেখি তোমাকে নিয়ে দেখি না, মানে নেগেটিভ নিউজের প্রসারটা খুব কম। এটা কি কন্ট্রোল করো নাকি? আসলে কাজে যখন থাকি তখন আসলে আমার অভিনয়টা কিভাবে করলে সব থেকে ভালো হবে সেই সব চিন্তাতে থাকি, তো তখন এইসব চিন্তা মাথায় আসে না। এইসব চিন্তা হয় যখন আপনার কোনো কাজ থাকবে না, আপনি যখন একদম মানে কোনো কাজ নাই, তখন হয়তো আপনাকে শয়তান ধরতে পারে। কিন্তু যখন আপনি রিয়েলি কাজে থাকবেন তখন এইসব ভাবনা আসবেই না, আপনি তখন কাজের মধ্যেই ডুবে থাকবেন। আর আমি এত লাকি যে আমার কো-আর্টিস্ট যেই পড়ুক না কেন, আমি সেটে থাকলে আমার কো-আর্টিস্টও মানে সিরিয়াস হয়ে যায়। ওকে, এটা দেখে আমারও ভালো লাগে। কো-আর্টিস্ট অনেক বেশি সিরিয়াস এবং আমি বলবো পরীক্ষিত একজন শক্তিমান অভিনেতা, তার সাথে কাজ করতে গেলে তো স্বাভাবিকভাবেই যে হচ্ছে নায়িকার রোল করছে, তাকে অনেক বেশি সিরিয়াস হতেই হবে।
এনজি করার সুযোগ তো থাকে না নাকি, মানে যারা জুনিয়র একসাথে এসে কাজ করছে, কারণ অনেক নতুনদেরকে নিয়েও আমি তোমাকে কাজ করতে দেখি, এই ব্যাপারে কি তোমার কখনো কোনো নিষেধাজ্ঞা থাকে যে না নতুন অনেক বেশি এনজি হবে, না আমি ঝামেলা বরং হবে? হেল্পফুল থাকি, অনেক বেশি তাকে হেল্প করি। মানে নতুনরা তো একটু ঘাবড়ে যায় অল্পতেই, তো ওই ঘাবড়ানোর জায়গাটা যেন না হয় সেই জায়গাটা আমি মাথায় রাখি, যে ও যেন খুব কাছের বন্ধু ভাবে আমাকে, ও যেন ইজিলি কোনো একটা মুশকিলে পড়লে আমাকে যদি শেয়ার করে সেটা যেন মানে ইজি তরিকা খুঁজে বের করে দিতে পারি, সেই চেষ্টাতে থাকি, তাতে করে যেন না ঘাবড়ায়, তাতে করে যেন পারফরমেন্সটা অনেক সুন্দর হয়। কারণ আলটিমেটলি আমি একা সুন্দর করলাম, প্রোডাকশনটা দেখতে ভালো লাগবে না, একদমই লাগবে না। সবাই যখন ভালো করবে তখন আসলে প্রোডাকশন দেখতে, এবং নিজের চরিত্রটাও তখন আসলে ফুটে ওঠে। টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্র সব জায়গাতেই সমান তালে কাজ করা হচ্ছে, বাট আমরা কেন যেন টেলিভিশন থেকে ওটিটিটাকে একদমই মানে আলাদা করে ফেলতে চাই। কি মনে হয় আসলে অভিনয়ের ক্ষেত্রে কি ওখানে আলাদা বিষয়টা থাকে, যে টিভির অভিনয়টা আমরা একভাবে করছি, ওটিটির জন্য অভিনয়টা একভাবে করছি? খুব একটা পার্থক্য থাকে না আসলে, আমরা শুধু শুধু আলাদা করি। না, আলাদার কিছু নেই। আমি তো নাটকে যে মানে যে অভিনয় বা ওটিটিতে যে অভিনয় বা বড় পর্দায় যে অভিনয়, খুব একটা পার্থক্য নেই, শুধু স্ক্রিনের মাপের পার্থক্য। ওটিটি স্ক্রিন, টেলিভিশন স্ক্রিন আর ফিল্মের যে স্ক্রিন, এগুলো স্ক্রিনের মাপের পার্থক্য। একেবারে তো শেষ ভাগে থেকে রয়েছি, অনেক অনেক কাজ নিয়ে কথা বলতে চাই। নাদান নিয়ে আমরা বেশ কিছুদিন ব্যাপক একটা মার্কেটিং দেখলাম, আমাদের খেলার মাঠেও নাদানের পোস্টার দেখলাম, মানে চমৎকার একটা লুক ছিল। সো কবে নাগাদ আমরা নাদান দেখতে পাবো চলচ্চিত্রের পর্দায়? আশা করছি পূজাতে আসবে। পূজাতে, ওকে। সো তাহলে খুব বেশি দিন আসলে অপেক্ষা করতে হবে না। আর দুর্গাপূজা ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, একটু যদি বলতে যে একদমই ভিন্ন রকম একটা লুক আর ভিন্ন রকম চরিত্রে, যেমন আমরা দেখছি লোকেশনের ক্ষেত্রেও আমরা দেখেছি মানে অন্যরকম দৃশ্যায়ন, তো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওভারঅল এক্সপিরিয়েন্স যেখানে শুট হয়েছে সেখানে তো আমি মানে স্বর্গরাজ্য বলবো। রেমাক্রি বাংলাদেশের একটা জায়গা এরকম আছে, আমি না গেলে বুঝতেই পারতাম না। মানে সেটা গরমকালেও 5টার পরে জ্যাকেট পরতে হয়। একদম বর্ডার সাইড লোকেশন? না, ঠিক বর্ডার সাইড বলবো না, ওই সাইডে বর্ডার আমি ঠিক জানি না। রেমাক্রি মানে একদম মেঘের কাছাকাছি একটা জায়গা আর কি, উঁচুতে। তো ওই মানে এই জন্যই এত ঠান্ডা ওখানে। 11টা থেকে 5টা পর্যন্ত গরম, 5টার পর থেকে ঠান্ডা। তো যাই হোক, এক্সপেরিয়েন্স হচ্ছে আমরা সব নতুন যারা কিছু থিয়েটার বাইরে থেকে নতুনরা মিলে একটা প্রচেষ্টা হচ্ছে নাদান। তো আমার ডিরেক্টরও মানে ওইভাবে নতুন বলবো, কোয়ার্টিস্ট থেকে শুরু করে সবাই নতুন। তো আমরা চেষ্টা করেছি যে একটা ভালো ফিল্ম বানানোর উদ্দেশ্যেই ওখানে গিয়েছিলাম, এবং আশা করছি এই ফিল্মটা দেখে মানুষের ভালো লাগবে, যেহেতু এতগুলো মানুষের পরিশ্রম, এইভাবে দিনরাত কষ্ট করেছি। তো নাদান ফিল্মটা একটু অন্য টাইপের, মানে যে টাইপের ফিল্ম হলে আসলে ওভাবে আসে না, কাজ আসে না, আমি বলবো নাদানটা ওই টাইপের। এখানে ধুমধাম, নায়িকা, গ্ল্যামার, এই জিনিসগুলো নেই, কিন্তু তারপর আমি বলবো এটা বাণিজ্যিক ঘরানার ফিল্ম, কিন্তু এখানে অ্যাকশন, থ্রিল সবকিছু আছে। কিন্তু ওই মানে মানুষ যে জন্য আসলে পছন্দ করে ফিল্ম, গ্ল্যামার, নায়িকার গ্ল্যামার, তো ওই জিনিসগুলো এখানে থাকবে না বা থাকছে না, কিন্তু আবার অনেক কিছুই আছে। তো এই ফিল্মটা দেখার জন্য আসলে হলে যেতে হবে, যেহেতু অনেক কিছু আছে সেটা আমরা এখানে গল্প করে শুনতে চাই না, এটার জন্য হলে আমাদেরকে যেতে হবে। বাট ওভারঅল আমি একটু করে ছোট্ট করে যে টিজার দেখার সুযোগ হয়েছে বা যতটুকু দেখবার সুযোগ হয়েছে, তাতে করে একটা জিনিস বুঝলাম যে আসলে আমাদের জায়গা ভেদে তো প্রত্যেকটা মানুষ বা ওই অঞ্চলের মানুষের কিন্তু ক্যারেক্টারে অনেক পরিবর্তন থাকে, পোশাক থেকে নিয়ে শুরু করে তাদের কথাবার্তা সবকিছুতে যেমন পরিবর্তন থাকে, নাদানে আসলে ওই অঞ্চল এবং ওই অঞ্চলের মানুষের জীবনটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, মানে পাহাড়ি অঞ্চলের মানুষের গল্প, প্রচুর গল্প আছে, তাদের লাইফের স্ট্রাগল। হ্যাঁ, সো এই জিনিসগুলো ফিল্ম আকারে তুলে ধরাটাও একটা সাহসের ব্যাপার। আমি সেজন্য ধন্যবাদ দিব আমার ডিরেক্টরকে। তো এই ব্যাপারগুলো এখন নাদান ফিল্মে দেখা যাবে, যে
ওই দিককার জীবিকা কিভাবে চলে, কি অবস্থা, ওগুলোর ওপরে আর কি। পরবর্তী কাজ কি আসছে আরো যদি আমরা জানতে চাই? পরবর্তী 2টা ফিল্মের কথা হচ্ছে আর একটা সিরিজের কথা হচ্ছে। যেহেতু ওগুলো বড় প্রজেক্ট, ওগুলো এখনো অ্যালাউ করছে না কোনো কিছু ইনফরমেশন জানানোর জন্য। ওগুলো করে ফেলি, তারপরে এমনিতেই জানা যাবে যে কি কি আসবে। আর কিছু নাটক তো মানে রেগুলার করা হয়, বা বেশ কিছু গল্প তোমার কাছে আছে, এটাও আমি জানি। মানে তৌকির ভাইটাই সামনের মাসে চলে আসবে। আমরা অডিয়েন্সের কাছ থেকে সবসময় দেখি যে ভালো কাজ হলে তো খুব বাবা, একটু যদি তুমি তোমার জায়গা থেকে সরে কাজ করছো, হ্যাঁ প্রচুর গালিগালাজ, আমি অবশ্য সরাসরি কেউ চায় না, মন থেকে আমাদেরকে কেউ ভালোবাসে না, এটা বোঝা যায় তাদের মানে মুখের ভাষা দেখলে বোঝা যায়। তুমি গালিগুলো যখন খাও হজমটা করো কি করে? আমি লাকি যে আমি কম খাই। ওকে, আমি কম খাই। সোশ্যাল মিডিয়াতে মানে বেশি রেগুলার হলে বেশি গালি খেতে হয়, এই জন্য কি একটু কম কম? সেটাও একটা রিজন হতে পারে যে আমি একটু কম অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য গালি কম। কিন্তু আমার ডিরেক্ট পোস্টে এসে ডিরেক্ট কেউ মানে মন্দ কথা বলবে এরকমটা খুব কম, একটা দুইটা খুঁজে পাওয়া যাবে বড় জোর। অন্যদের তুলনায় আমি একটু বেশি ভালো আছি। আচ্ছা, আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে রেপ কেসগুলো অনেক বেশি এখন বেড়ে গেছে, স্পেশালি বাচ্চাদের, নারীদের উপরে অনেক ধরনের আমি বলবো নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে, এবং প্রকাশ্যে মানুষকে কুপিয়ে খুন করা হচ্ছে। এই বিষয়গুলো কি আমাদেরকে আসলে বর্বর হয়ে যাওয়ার দিকে ধাবিত করছে? ব্যাপারটা কি এরকম যে আমরা মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলেছি? সবার দায়িত্ব তো আমি নিব না। আমি ওই জায়গায় থাকলে তো আমি অন্যরকম কিছু করতাম, আমি তো এই জিনিস হতেই দিতাম না। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু ছিলাম না, এটা ওর ব্যাপার। আর পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মানুষ আছে, তো মানে আমি যে ঠিক, সে ঠিক না, বা সে ঠিক, আমি ঠিক না, এরকম বলাটাও মুশকিল। এগুলোকে মানুষ করতে হবে আমাদেরকেই আসলে। হ্যাঁ, আমরাই মানে আমরা শুধু ভর করে থাকি যে আমাদের দেশের সরকার আমাদের দেশকে ঠিক করবে, আমাদের মানুষকে ঠিক করবে। এই দায়িত্ব কিন্তু তোমার উপর, এই দায়িত্ব কিন্তু আমার উপরও। যেহেতু মিনা কার্টুন দিয়ে আমরা শুধুমাত্র ওয়াশরুম ব্যবহার করার জিনিসটা শিখিয়েছে আমাদের পুরো বাংলাদেশে, ঠিক সেরকম ভাবে আমাদের এমন কোনো কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট দিয়ে আসলে মানুষ শিখবে যে মানে ম্যানার জিনিসটা কি। মানে ম্যানারই তো জানি না, দায়িত্ববোধ, নাগরিক হিসেবে তার দায়িত্ব কর্তব্য, তার মধ্যকার বিবেক বা মনুষ্যত্ব কিভাবে আসলে জাগ্রত হতে পারে। তো এই জিনিসগুলো ওরা না জানলে আমরা শুধু শুধু দোষ দিয়ে লাভ নেই, তো ওকে শেখানো হয়নি। খুব ভালো লাগলো শ্যামল তোমার সাথে আড্ডা দিয়ে, মানে একটু টাফ জব ওর সাথে অনেকক্ষণ বসে আড্ডা দেয়া। কেন টাফ জব? তুমি 2 লাইনে উত্তর শেষ করে দাও। ও আচ্ছা, হ্যাঁ। তো অনেক অনেক প্রশ্ন করতে হয়, অনেক অনেক জানতে হয়, এটাও একটা ভালো সুযোগ যে জানার সুযোগটা বেশি হয়েছে আমার। খুব ভালো লাগলো। আর আমার মনে হয় যে একজন আর্টিস্ট হিসেবে এতটা আসলে নিউট্রাল হওয়া উচিত না, আর একটু গসিপ থাকা উচিত তোমার। 2 দিন পর পরই একটু রমরমা কিছু নিউজ আমরা দেখতে পাবো, ওই প্রত্যাশা থাকলো। ইনশাআল্লাহ। খুব ভালো থাকো এবং নতুন কাজগুলো নিয়ে অনেক অনেক শুভকামনা। নাদান দেখবো সবাই মিলে একসাথে, এই প্রত্যাশাও থাকলো। ধন্যবাদ। আমাদের দর্শকদের জন্য তুমি কিছু বলবা? দর্শক ধন্যবাদ, এত সুন্দর একটা প্রোগ্রামে এসেছি, তোমাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, মাই টিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্টার গসিপ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আবারও দেখা হবে আপনাদের সাথে মাই টিভিতে আমাদের স্টার গসিপের পরবর্তী আয়োজনে, এবং অবশ্যই সাথে থাকবে আপনাদের প্রিয় একজন তারকা। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।